নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোড নিয়ে আমি কিশলয়। মহাভারতে আছে ধৃতরাষ্ট্র দেখতে পেতেন না, তাই জন্য কুরু সভায় হয়ে যাওয়া দ্রৌপদীর ওপর অত্যাচার, অনাচার, অধর্ম তিনি দেখতে পান। কিন্তু সেই মহাভারতেই আছে কুরু সভায় বসেছিলেন অনেক গুরুজন, তাদের চোখ ছিল, কিন্তু তারা অন্যায়, অধর্ম, অনাচার দেখেও না দেখার ভান করেছিলেন, দেখেও তারা চুপ ছিলেন। তার ফল কি হয়েছিল জানেন তো? কুরু বংশ ধ্বংস হয়ে গিয়েছিল। শাসক দলকে একজন নাগরিক হিসেবে আমি মনে করিয়ে দেব মহাভারতের পাঠ। চোখ বন্ধ করে থাকবেন না। অন্যায়, অবিচার, দুর্নীতি, সন্ত্রাস চলছে। চোখ খুলুন শাসক দল, চোখ খুলুন, চোখ খুলে দেখুন মানুষের হাহাকার, মানুষের আর্তনাদ, মানুষের বিতৃষ্ণা, মানুষের দুঃখ, মানুষের রাগ, মানুষের ক্ষোভ। দেখুন শাসক দল, চোখ খুলুন। মানব ধর্ম মনে করিয়ে দেব, রাজধর্ম মনে করিয়ে দেব শাসক দলকে, মহাভারতের পাঠ মনে করিয়ে দেব। শেখ শাহজাহান থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে শাসক দলের যে ভূমিকা থেকেছে, মানুষ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ছে। শাসক দল, আপনারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে দেখুন তাদের ক্ষোভ, দেখুন, চোখ খুলুন, জাগুন। আমি এক নাগরিক হিসেবে আপনাদের অনুরোধ করছি। আপনাদের পঞ্চায়েত প্রধান বলছেন শেখ শাহজাহান গ্রামেই আছে, কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছে না। কেন? পুলিশ অসহায়, না অপারগ, না অপদার্থ? প্রশ্ন উঠছে পুলিশের অপদার্থতা নিয়ে। প্রশ্ন উঠছে, কি এমন মজবুরি আপনার শাসক দল যে আপনি শেখ শাহজাহানকে এইভাবে লুকিয়ে রাখছেন? এমনটাই অভিযোগ উঠছে। কেন লোকানো হচ্ছে শেখ শাহজাহানকে? প্রশ্ন উঠছে। তারই সঙ্গে সঙ্গে শেখ শাহজাহান, কি ভাবলে তুমি আমি ভুলে গেছি তোমার কথা? 24 ঘন্টা হয়ে গিয়েছে, আমি তোমায় চ্যালেঞ্জ করেছিলাম, এসো আমার স্টুডিওতে। তোমার তো দেখা নেই, সময় চলে যাচ্ছে। টিক টক, টিক টক। শেখ শাহজাহান, আবার চ্যালেঞ্জ করছি আমি, খোলাখুলি বাংলার মানুষকে সাক্ষী রেখে এসো আমার স্টুডিওতে, বসি মুখোমুখি। আমি প্রশ্ন করব, তুমি উত্তর দেবে। ছোট্ট একটি প্রতিবেদন নিয়ে ফিরে আসছি বিতর্কে। এলাকায় বিধানসভা জুড়ে আছে, সাংগঠনিক কাজে ব্যস্ত আছে। আমার ধারণার কথা, উনি পালাবেন না, আর পালানোর কোনো প্রসঙ্গই এখানে আসে না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করতে নেমে আক্রান্ত হয়েছে গুন্ডামির পর প্রায় 4 দিন পার, এখনো খোঁজ নেই সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানের। অথচ তৃণমূলের বেতাজ বাদশার ভাই ও বেরমাজুর পঞ্চায়েতের প্রধান দাবি করছেন শাহজাহান নাকি পালানোর বান্দা নন। তাহলে কোথায় গেলেন তিনি? কাপুরুষের মতো কোথায় ঢুকে রয়েছেন? শাহজাহান যদি সত্যি নিজের এলাকাতেই থাকেন, তাহলে তাকে কেন ধরতে পারছে না পুলিশ? নাকি ধরতে ভয় পাচ্ছেন উর্দিধারীরা? তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ আসার পর কি নিজেদের দায়িত্ব মনে পড়বে পুলিশের? এখন জানতে পারছি যে ওই এলাকাতেই ঘুরে বেড়াচ্ছে। লেটেস্ট অবস্থান আমার মোবাইলে এসে গেছে, লোকজন, ওখানকারই লোকজন খবর দিচ্ছে। তারা শেখ শাহজাহান জেলের ভেতরে যাক, সেখানকার মানুষরা চায়। গ্রেপ্তারটা করবে কে? যে গ্রেপ্তার করবে তাকেই গ্রেপ্তার করা দরকার। আগে কে কাকে গ্রেপ্তার করবে? যে গ্রেপ্তার করবে সেই তো মদত দিয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলছে, যে পুলিশ তাদের আন্দোলন ঠেকাতে সবসময় ঝাঁপিয়ে পড়ে, এক্ষেত্রে কেন তারা কিন্নর মতো গুটিয়ে রয়েছে? তৃণমূলের দাপুটে নেতা বলেই কি ব্যবস্থা নিতে ঠকঠক করে কাঁপছেন আইনের রক্ষকরা? কিন্তু কার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন রাজ্য পুলিশের দণ্ডমুণ্ডের কর্তা? গুন্ডাদের বিরুদ্ধে নাকি ইডির বিরুদ্ধে? পুলিশ তো আক্রান্ত ইডির বিরুদ্ধেই অভিযোগ জানিয়ে বসেছে। সবই তো গুলিয়ে যাচ্ছে। 4 দিন পেরোতে চলল, অথচ এখনও গ্রেফতারির সংখ্যা শূন্য। লুকোচুরি বন্ধ করে রাজ্যপাল অভিযুক্তদের ধরতে কড়া বার্তা দেওয়ার পরেও কেন গড়িমসি ভাব? পুলিশ কি এখন পুলিশ মন্ত্রীর আজ্ঞা পাওয়ার অপেক্ষায় রয়েছে? উপরমহল থেকে আদেশ না এলে কি পুলিশ শাহজাহান সহ কোনো হামলাকারী দুষ্কৃতীকেই ধরবে না? রিপাবলিক বাংলা। সব কেমন গুলিয়ে যাচ্ছে।
রাজীব কুমার বলছেন ব্যবস্থা নেওয়া হবে, শেখ শাহজাহান না, নাম নেননি তিনি বলছেন ব্যবস্থা নেওয়া হবে, যারা দোষী তাদের বিরুদ্ধে। রাজীব কুমার দোষী কে? আপনার পুলিশ তো এফআইআর করেছে দুপক্ষের বিরুদ্ধে, যারা মার খেলেও দুর্নীতির তদন্ত করতে গিয়ে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, আর যারা মারলো তাদের বিরুদ্ধেও এফআইআর হয়েছে, আর আপনারা নাকি খুঁজেই পাচ্ছেন না তাদেরকে। কিন্তু সেখানেরই পঞ্চায়েত প্রধান বলছেন যে শেখ শাহজাহান তো এখানেই আছে, সমাজকর্মী তিনি, সমাজের কাজ করছেন, সমাজের কাজটাও দেখাবো আমি, তিনি কি সমাজসেবা করছেন সেটাও আজকে দেখাবো, ফাঁস করব, শেখ শাহজাহানের মুখোশ খুলবো। তো সবার আগে আজকে আমার সঙ্গে যে অতিথিরা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। সবার আগে আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন সুদীপ্ত সরকার, রাজনৈতিক কর্মী এবং তৃণমূল সমর্থক, এবং আমার সঙ্গে রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, তিনি রয়েছেন ইউটিউবার এবং রাজনৈতিক বিশ্লেষক। আমার সঙ্গে আর কিছুক্ষণের মধ্যে আসবেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা, নজরুল ইসলাম আমার সঙ্গে যোগ দিয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা, এবং অরিত্র দত্ত বণিক আমার সঙ্গে রয়েছেন, অভিনেতা। কিন্তু এই আলোচনা চক্র, আলোচনা সভা, বিতর্ক সভা শুরু হওয়ার আগে আমার অতিথিদের আমি একটি ভিডিও দেখাবো। প্রত্যেকে এই আমার স্ক্রিন যেটা রয়েছে আমার ঠিক ডান দিকে, এই স্ক্রিনে দেখুন শেখ শাহজাহান সমাজসেবা করছেন, সমাজসেবা করেন তিনি, দেখুন সমাজসেবা। তারপর আমি আসবো প্রত্যেকের কাছে। শেখ শাহজাহানের সমাজসেবা, এই হলো শেখ শাহজাহান, তার সমাজসেবা। অডিও আপ করতে বলবো আমি, অডিও। শেখ শাহজাহান বসে রয়েছেন, তিনি ইউটিউবের একটা চ্যানেল রয়েছে তার, শেখ শাহজাহানের, মানুষের কোটি কোটি টাকা চুরি দুর্নীতির অভিযোগ যেই শেখ শাহজাহানের বিরুদ্ধে, সেই শেখ শাহজাহানের ইউটিউব চ্যানেল, তার একটি অডিও আছে, আমি সেটাও শোনাতে বলবো পিসিআরকে। এবং আমার প্রত্যেক অতিথিকে বলবো, সন্ময়দা আপনি ইউটিউবার বলেন, আপনি এরকম ইউটিউব ভিডিও কি করতে পারবেন সন্ময়দা? দেখুন, সজলদা আপনার কাছেও আসবো, এই অডিও। তুমি শাহজাহান ভাই, not 24 তোমাকেই চাই, অসাধারণ, এটা কিন্তু সমাজসেবা চলছে। not 24 তোমাকেই চাই, মিউজিকটা শুনুন। বাদশা তুমি শাহজাহান ভাই, not 24 তোমাকেই চাই। শেখ শাহজাহান তুমি বাদশাহ, বিশেষ মিউজিক শেখ শাহজাহানের জন্য। এবং সন্ময়দা ইউটিউবার রয়েছেন আমার সঙ্গে, অভিনেতা অরিত্র রয়েছেন, এরম অভিনয়, এরম সমাজসেবা। আমি আসবো, এবার বিতর্কে ফিরবো। সজলদা আপনাকে প্রশ্ন করবো, আমি সজলদার কাছে আসবো। সজলদা, আরেকবার ভিডিওটা দেখাতে বলবো, ওই ড্রাইভার সিটে যে ছেলেটা রয়েছে তার হাতে কি রয়েছে ওটা। আচ্ছা আপনি আরেকবার দেখান, আপনারা খেয়াল করেননি, ড্রাইভার সিট থেকে যে ছেলেটি গাড়ি ড্রাইভ করছে, আরেকবার দেখান তাকে, আরেকবার দেখো, যে ছেলেটি গাড়ি চালাচ্ছে, আরেকবার দেখো। তোমাকেই চাই, বাদশা তুমি শাহজাহান ভাই, not 24 তোমাকেই চাই। ড্রাইভার ওর হাতে কি, তরোয়াল, বেশ খোঁচালো একটা জিনিস মনে হচ্ছে। দাদা আমি সজলদা আপনার কাছে আসবো। সজলদা, আমি প্রত্যেক বছর আপনার পুজোয় যাই এবং আমার সমস্ত বন্ধু বান্ধবরা যান, সেখানে থিম সং তৈরি হয়। সজলদা, এরম থিম সং কি বানাতে পেরেছেন, নাকি পরের বার থিমটায় কিছু পরিবর্তন করে শেখ শাহজাহানের ওপর কিছু বানাবেন? আসলে প্র্যাকটিক্যালি এরা হচ্ছে সং, দন্তাস উয়ায় গয়, হ্যাঁ, তার সঙ্গে থিম তৃণমূল যোগ করে দিলে শাহজাহান। এখন এ কী করবে, তোমার বাইক স্ট্যান্ড মানে স্টান্টও করে, যেটা শাহরুখ খান করে সেটা এখানে শাহজাহান করে। এখন এদেরকে দেখুন, পুরো রাজনীতিটাকে এরা মকারি জোকারি গুন্ডামি রাহাজানি দুর্নীতিদের একদম আতুর ঘরে পরিণত করেছে। এর কি উত্তর দেবো আপনি বলুন? একটা নেতা, আমি এই ছবিটা আগেও দেখেছি, আমি ভেবেছিলাম কত বন্যা দুর্গত অঞ্চলে হয়তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীরা ওপরে হেলিকপ্টার থেকে দেখে, এ হয়তো গাড়ির মাথায় বসে দেখছে, কিন্তু এখন বুঝলাম যে সেটাও না। সজলদা, একজনের উপর চুরি দুর্নীতির অভিযোগ, খুনের অভিযোগ, তিনি এতটা চিল, যেটাকে আমরা একদম কমন ভাষায় বলা হয়ে থাকে চিল। আমি আসল ভাষাটা ব্যবহার করছি, কিছু মনে করবেন না।
এটাকে বলে, খারাপভাবে নেবেন না কথাটাকে কেউ, হ্যাঁ, এটাকে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে বলে যদি কারোর হারামের টাকা হয় না অনেক, তার তখন টুকে লাভ নেই, শোনা, কোনো লাভ নেই। যদি কারোর বিনা মেহনতে অটোর থেকে যদি কেউ সাম্রাজ্যের অধিকারী হয়, অটোর খালাসি থেকে, সে তখন এগুলোই করে বেড়ায়। কি করবে? যার দিনে নাকি 30-40 লাখ টাকা রোজগার হয়, সে কি করবে? আপনি বলুন না, টাকা খাবে মানুষ, টাকাটা নিয়ে সে করবে নাকি? ভাইবোকে কত দেবে, নিজের কত রাখবে, কত ওর পিতা পুষবে? আলটিমেটলি এইরকমই করে বেড়াতে হবে। এরাই হচ্ছে তৃণমূলের সম্পদ। মুখ্যমন্ত্রী এর হয়ে কথা বলেন, মুখ্যমন্ত্রী বলেও ভীষণ জনপ্রিয়। এই হচ্ছে জনপ্রিয়তা, এই হচ্ছে তার। না সজলদা, অরিত্র তাল মেলাচ্ছিল, আমি অরিত্রর কাছে আসবো, তার আগে আমি সুদীপ্তর কাছে যাবো। সুদীপ্ত দা, আপনাকে প্রশ্ন করব, প্রতিদিন কি কঠিন হয়ে পড়ছে শেখ শাহজাহানদের ডিফেন্ড করা, নাকি এইগুলো বেশ মানে এইগুলো করেও ভোট পাওয়া যায় বলে এখনো বিশ্বাস রয়েছে তৃণমূলে? কি মনে হয়? শুনুন, যে ঘটনাটা ঘটেছে সেটা কখনোই কাম্য না, সেটা কেউ চায় না যে এরকম ধরনের ঘটনা ঘটুক। কিন্তু একটা জিনিস তো বুঝতে হবে যে ইডি সিবিআই তদন্ত করবে। শেখ শাহজাহান যেটা ঘটিয়েছে সেটা কাম্য নয়। না, শেখ শাহজাহান ঘটায়নি, ওখানকার অঞ্চলের মানুষ ঘটিয়েছে। সেটা আপনারাও দেখেছেন, ভোরবেলা তালা ভাঙতে গিয়ে যদি একটা লোক তার ঘরে তালা ভেঙে, এটা আমি সজলদাকে বলছি যে সজলদার ক্ষেত্রেও সমান ঘটনা ঘটেছিল, যেটা কিন্তু কখনো বাঞ্ছনীয় না। একটা প্রপার জুডিশিয়াল পারমিশন ছাড়া বা প্রপার একটা লোকাল ইনফরমেশন ছাড়া একজনের বাড়িতে গিয়ে তুমি ইডি হও, সিবিআই হও, যাই হও, তোমরা গিয়ে হঠাৎ করে তার তালা ভেঙে ঢোকার চেষ্টা করবে। না, আপনাকে বলছি তো আমরা বাঞ্ছনীয় না, আমি তো বলছি বাঞ্ছনীয় না। কিন্তু এইরকম জায়গায় আপনাকে বলে দিই, আমি তো ওটাই বলছি যে এরকম জায়গায় ভোরবেলা গিয়ে যদি কারুর তালা ভেঙে ঢোকার চেষ্টা করে প্রপার পারমিশন ছাড়া, আমি জানি না সজলদার বাড়িতে পারমিশন নিয়ে গেছিল, জুডিশিয়াল পারমিশন না এসপি ডিএসপির পারমিশন নিয়ে গেছিল বা কমিশনারের পারমিশন নিয়ে গেছিল, সেটা ওনারা বলতে পারবে। যদি প্রপার পারমিশন ছাড়া ডিএসপি দেওয়ার অধিকার নেই, কমিশনার যদি পারমিশন যদি দিদা তাহলে কোর্ট দেবে। শুনুন, একটা কথা আমি একটা কথা বলবো, দরজা ভেঙে লাথি মেরে না, আমি একটা কথা বলছি শুনুন, আমায় দরজা ভেঙে ঢুকেছিল শুধু নয়, আমাকে ধরুন এরা বললে খুশি হবে, আমি সামনে আছি বলে বলছে না যে কুকুরের মতো টেনে নিয়ে গেছে, ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে গেছে। আমি একটা কথা বলছি, তাতে কি স্থানীয় মানুষ সেই পুলিশের ওপর হামলা করেছে? আবারও বুঝিয়ে বলছি, ওই অঞ্চলে যে কোনো সময় স্থানীয় মানুষের সংখ্যা পুলিশের থেকে অনেক বেশি, এবং ওখানে শাহজাহানদের মতন নয় জনপ্রিয়তা মানুষের সঙ্গে থাকার ফসল। আমি আজকে একজন পৌর প্রতিনিধি নির্বাচিত, আমি বলছি কেউ তো তাকে দরজা ভেঙেছে, নিন্দা করেছে, কিন্তু পুলিশকে কেউ মারেনি, পুলিশের গাড়ি কেউ ভাঙেনি। প্রথম কথা হচ্ছে বাড়িতে যাচ্ছে, প্রথম কথা হচ্ছে পুলিশ, এক মিনিট ভাই, আপনি লোকাল পুলিশকে ইনফর্ম করেন, এক মিনিট, লোকাল পুলিশ, এক মিনিট শুনুন ভাই, দেখো যদি আমি বলছি, যদি লোকাল পুলিশকে না জানায় তাতে 800,000 লোক জমায়েত হয়, আর যদি লোকাল পুলিশকে জানায় তাহলে যে কি কাণ্ড হবে সেটা জানি না। একবার শোনো না, আরে শোনো না রে ভাই, তোমার জানা নেই? এক লাইন বলি, এসপি নিজে বলেছে 8:04 আমরা মেল পেয়েছি, বিজেপি পার্টি আবার বলছে 8:04 ওরা মেল রিড করেছে, যে এসপি বলছে, উনি কে? বিজেপি পার্টি অফিস থেকে সিবিআই করতে যাচ্ছে পারমিশন নিয়ে 30 ডিসেম্বর শুভেন্দু অধিকারী জানলো। সজলদা, এক মিনিট, সুদীপ্ত দা, এক মিনিট, একটা আমি তথ্য দেখাবো, তথ্য দেখাতেই হবে। মিথ্যে কথা বলে মানুষের কাছে মিথ্যে তথ্য দিলে এটা আমার দায়িত্ব হচ্ছে যে সত্যি কথাটা বলা, সত্যি কথাটা দেখানো, সেটা হচ্ছে আমার দায়িত্ব। আমি এই মুহূর্তে একটি গ্রাফিক্স দেখাবো দর্শকদের, এবং সেই গ্রাফিক্স আমি দেখাবো, তারপরে আমি আলোচনায় ফিরবো। আমি নজরুল বাবুর কাছে যাব, সত্যিটা দেখাই, আমার দায়িত্ববোধের মধ্যে পড়ে, আমার দায়িত্বর মধ্যে পড়ে শোতে কোনো ভুল তথ্য প্রচারিত হলে। এই মুহূর্তে গ্রাফিক্সটা দেখুন। সন্দেশখালীতে শাসকের গুন্ডামি, শুক্রবার সকাল 8:46 বনগাঁর পুলিশের থেকে পুলিশকে তল্লাশির খবর দেওয়া হয়েছিল। পুলিশকে খবর দেওয়া হয়নি এমনটা নয়, পুলিশ সুপারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয় শুক্রবার বিকেল 4টের সময়। ইডির বিবৃতিতে এগুলো বলা হচ্ছে। শুক্রবার বিকেল 4টে ইডি আধিকারিকদের জন্য নিরাপত্তা দাবি করা হয়, এই প্রত্যেকটা বিবৃতি দেওয়া হয়েছে। বনগাঁয় বড় জমায়েত, কিছুক্ষণ পরেই হামলা হয় শুক্রবার রাত
11টা 30-এ। তাহলে যেমনটা বলছিলেন সুদীপ্তদা, যেমনটা বলছিলেন, ফিরবো আমি। সুদীপ্তদা, আপনি বলছিলেন পুলিশকে জানিয়ে গেলে কোনো রকম বিপত্তি হতো না। বনগাঁর ক্ষেত্রে পুলিশকে জানানো হয়েছিল, পুলিশের গাড়িতে লাথি মারা হলো, পুলিশের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হলো। সুদীপ্তদা উত্তর দিন, মানুষকে উত্তর দিন। আজকে বাংলার মানুষ ওইখানকার এসপি মিথ্যা কথা বলছেন, আপনি বলছেন তার মানে ইডি মিথ্যা বলছে। এসপি মিথ্যা বলছে, মিথ্যাবাদী। আজকে পুলিশের যে ডিজি হয়েছে তার নামে অপরাধের মামলা চলছে। শুনুন, ইডি সিবিআই কোনো তথ্যই সঠিক দেয় না। রাজীব কুমার সঠিক কথা বলে, তোমার পুলিশ মন্ত্রী সঠিক কথা বলে, তোমার পুলিশ মন্ত্রী সঠিক কথা বলে। কারে কনভিকশন করেনি বলে তো তুমি আছো এখনো। একদম কনভিকশন করলে তুমি জেলে থাকতে। তার গায়ে মানুষের চাপ থাকলে কেউ এদের সমর্থন করতে পারে? আমি জানতে চাই। আজকে ইডি মামলায় অভিযুক্ত লজ্জা থাকা উচিত। অভিযুক্ত অফিসার, সিবিআই মামলায় অভিযুক্ত অফিসার, বাড়ির লোক লজ্জিত হবে তোমাদের জন্য। তোমাদের জন্য তোমাদের বাড়ির লোক লজ্জিত হবে। এক মিনিট সজলদা, সুদীপ্তদা, আমি একটা জিনিস বুঝতে চাইছি। সুদীপ্তদা, এক মিনিট সুদীপ্তদা, আমার কথাটা শুনুন। তার প্রশ্ন শুনে রাজীব কুমার, প্রশ্ন শুনে উত্তর দিন। কি মজবুরি, কেন এত ডিফেন্স? সজলদা, আমি আসবো, সন্ময়দা আসবো, আমি নজরুল বাবুর কাছে আসবো, না এত মজবুরি কেন? আমি দেখাই সুদীপ্তদা, এরপর উত্তর দেবেন। মজবুরি কেন এত অসহায়, কেন এত ডিফেন্ড করতে হচ্ছে? এই মুহূর্তে দেখাবো এই বিশেষ প্রতিবেদন, দেখুন। এই মুহূর্তে সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে, এই শঙ্কর আড্ড রেশন দুর্নীতির টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে শঙ্কর আড্ড কার্যত পৌঁছিত বাজারে বিদেশে, যেখানে কার্যত কিন্তু এই বিদেশি মুদ্রা বিনিয়োগের মাধ্যমে টাকা কার্যত বিদেশে পৌঁছে যেত। কিন্তু এই শেখ শাহজাহান, তার কি রোল ছিল? কার্যত তার ভূমিকা নিয়ে এই মুহূর্তে জানা যাচ্ছে শুধুমাত্র বিদেশি বিনিয়োগের মাধ্যমে তো এই শঙ্করাধ্য টাকা বিদেশে পাঠিয়ে দিত, কিন্তু একই সঙ্গে বাংলাদেশেও কিন্তু পাঠাতো শেখ শাহজাহান। তো তার জন্য বিদেশি বিনিয়োগ মুদ্রা তাকে বিদেশি বিনিয়োগ মুদ্রার মাধ্যমে পাঠাতে হতো না, কারণ যে এলাকা অর্থাৎ যেখানে শেখ শাহজাহান থাকে সেটা সন্দেশখালী যে এলাকায় থাকতো সেটা একেবারে বর্ডার লাগোয়া, এবং তার সঙ্গে বাংলাদেশের বেআইনিভাবে যোগসাজশ একেবারে ছিল। তাই রেশন দুর্নীতির টাকা শেখ শাহজাহানের মাধ্যমে কিন্তু বাংলাদেশেও পাচার হয়ে থাকতে পারে, এমনটাই মনে করছে ইডি আধিকারিকরা। ইতিমধ্যেই কিন্তু শেখ শাহজাহান পলাতক অনেকেই মনে করছেন, এবং সূত্রের একাংশ মনে করছে সে বাংলাদেশে পালিয়ে থাকতে পারে। আবার এও হতে পারে বর্ডার লাগোয়া কোনো একটি অঞ্চলে সেই মুহূর্তে লুকিয়ে রয়েছে শেখ শাহজাহান। এই মুহূর্তে বড় টার্গেট ইডি। ক্যামেরায় পার্থসারথী রায়ের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। কেন এত অসহায়তা? কোথাও যেন প্রমাণ হচ্ছে। সন্ময়দা কি বলবেন? অসহায়তা হওয়ার কারণ কি একটা, যে এমন তথ্য লুকিয়ে আছে যেই তথ্য সামনে এলে পরে মুশকিলে পড়ে যাবে বড় বড় কোনো মাথা, তাই জন্যই কি এত ডিফেন্স? কি মনে হয় সন্ময়দা? আসলে আমি প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে সুদীপ তো এতক্ষণ অপোজ করছিল না যে পুলিশকে জানিয়ে যাওয়া হয়নি। ইডির এই তথ্যটা, ইডির মেলটা আমার হাতে এই মুহূর্তে রয়েছে, মানে ইডির প্রেস নোট যেটা রিলিজ করেছে সেখানে ডেট, টাইম, কটায় রিলিজ করেছেন, কটায় মেল করেছেন। এবার ঘটনা হচ্ছে ওপেনলি যখন ইডি বলছে যে আমি এসপিকে মেল করেছি, তখন এসপির অফিসের অধিকার আছে যে মেলটা চেক করে যে আদৌ মেলটা এসছে কিনা। তাহলে তো পাল্টা একটা প্রেস নোট নিতেই পারে যে না, আমার এ ধরনের কোনো মেল আমরা পাইনি। তারা কিন্তু এখনো পর্যন্ত চুপ, তার মানে তারা অ্যাকসেপ্ট করছে যে মেলটা আমরা পেয়েছি, কিন্তু আমাদের অপারেট করতে হয়েছে যে কারণে। আমি সেই কারণটা এবার আমি এক সেকেন্ড বাদ আমি বলছি, সন্দেশখালীর ওই অঞ্চলের এসপি প্রেসকে বলেছে যে আমি 8টা 4 মেলটা পেয়েছি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এবার অপারেট করতে হচ্ছে কিসের জন্য? আমরা কিন্তু এন্টায়ার স্টোরিটা বা ন্যারেটিভে চলে যাচ্ছি এন্টায়ারলি ওই শাহজাহান খানের ব্যাপার, নাজাট থানার ব্যাপার, কিন্তু পুরো বিষয়টা একটু আপনাদের একটা ছোট্ট জিনিস বলে দিই, একটু বলে দিই। দরজা ভাঙা আপনি বলবেন, আপনি 6:30 থেকে আপনি বলবেন না, সেই তথ্যটা বলবেন। অপারেশনটা যারা পৌঁছে গিয়ে তারপরে এদিকে বের করছে, দরজা ভাঙছে বলে স্পটে পৌঁছে গিয়ে এদিকে বের করছে, স্পটে পৌঁছে গিয়ে এসপি কে বের করছে। আমরা গতকাল দেখিয়েছি এটা স্বতঃস্ফূর্ত ছিল না। আইন কি পাবলিক নেবে নাকি? আপনি বলুন না, চুপ করুন।
একটা সিবিআই এক মিনিট সুদীপ্ত দা, এক মিনিট একটা কথা বলবো। সুদীপ্ত দা, আপনাকে সময় দেওয়া হয়েছিল, শর্মাদাকে বলতে দেবো। তার আগে একটা কথা বলবো, গতকাল আমরা সেই বাইট শুনিয়েছি। 1 তারিখ শেখ শাহজাহান দাঁড়িয়ে সবাই বলেছে যে ইডি সিবিআই এলে বুঝে নেব গ্রাউন্ড, এই গ্রাউন্ডে সন্দেশখালীর মাটিতে পা রাখতে পারবে না। তার মানে হয়তো পুরোটা পরিকল্পিত ছিল, কারণ তিনি আগে থেকে জানতেন ইডি সিবিআই আসবে এবং তিনি মাটি সাজিয়ে রেখেছিলেন। শর্মাদা, হ্যাঁ কিশোর, আমি একটু স্পেসিফিক্যালি বলি, সেটা হচ্ছে একদম টপ মোস্ট লেভেল থেকে এই ইনফরমেশনটা না ফ্লো করলে কখনো এই ঘটনা ঘটে না। আমাদের যে কোনো মানুষের অভিজ্ঞতা হচ্ছে থানায় গেলে একটা সিম্পল, এখানে স্যার আছেন বলতে পারেন, একটা এফআইআর নিতে গেলে বলেন রেখে যান, আমরা ইনভেস্টিগেট করবো, তারপর এফআইআরটা নেব। আমরা কি দেখলাম যে সেখানে দাঁড়িয়ে শাহজাহানের বাড়ির লোক একটা চিঠি দিল, সঙ্গে সঙ্গে সেটাকে এফআইআর ট্রিট করে ইডির অফিসারদের বিরুদ্ধে শ্লীলতাহানির কেস দেওয়া হলো। whereas from the other end আমরা সারাদিন ধরে দেখলাম, সমস্ত সংবাদ মাধ্যম দেখালো, যেখানে দাঁড়িয়ে ওইভাবে খুনের চেষ্টা হয়েছে, সেখানে যে অভিযোগ ইডির তরফ থেকে করা হলো সেখানে 307 ধারা দেওয়া হলো না। অর্থাৎ খুনের অ্যাটেম্পটের ব্যাপারটাকে পুরো অনুলিখিত থাকলো, উল্টে শাহজাহানের বাড়ি কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে মলেস্টেশন কেসটা দিয়ে দেওয়া হলো। ইট ইন্ডিকেটস যে টপ মোস্ট লেভেল কালীঘাট নবান্ন থেকে ওই জবি থমাসের থ্রু দিয়ে এই ইনফরমেশনটা তলা লেভেলে ন্যাজের থানা পর্যন্ত যদি না যেত তাহলে এই কাণ্ড করতে পারতো না। আমি শেষ করবো আমি একটা কথা বলে, সেটা হচ্ছে শুরু করেছিলে না তুমি যে সমাজ সেবার নিদর্শন। একটা কথা বুঝতে হবে, তৃণমূল কংগ্রেসে আমলে একটা ঘটনা ঘটেছে, সমাজ সেবা না, পলিটিক্স ইজ নাও প্রফেশন। সমাজ সেবাটা 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশকে আমরা দেখতাম, এখন পলিটিক্স ইজ প্রফেশন। ইজারা দিয়ে দেওয়া হয়েছে, শেখ শাহজাহানকে ইজারা দিয়ে হয়েছে, কাইজার, জাহাঙ্গীর, মুদাস্সার, কি সব নাম, মানে তারা তো এক একটা এলাকারই। শর্মাদা, আমরা দেখেছি ইডির গাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, সেই দরজা বন্ধ হচ্ছিল না, আমাদের প্রতিনিধি সৈকত দেখিয়েছিল, এবং তারই সঙ্গে সঙ্গে সিআরপিএফ এর গাড়িও ভেঙে দেওয়া হয়েছিল। পরে আবার বনগায় আবার রাত্রে গাড়ি ভাঙা হয়। আচ্ছা, আমি নজরুল বাবুর কাছে আসবো। নজরুল বাবু, এই সমস্ত গাড়ি যেগুলো ভাঙচুর করা হয়েছে সেগুলো তো সরকারি সম্পত্তি, আমার আপনার আমাদের ট্যাক্সের টাকায় সরকারি সম্পত্তি। একটা আইন আছে না যে সরকারি সম্পত্তি ভাঙচুর করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, তার মানে এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি। তো এখানেও পুলিশের অপদার্থতা বলেই মনে হচ্ছে না? প্রিভেনশন অফ ড্যামেজ অফ পাবলিক প্রপার্টি আছে আইন। আপনি যদি আইনের কথা শুনতে চান তাহলে ব্যাপারগুলো পরিষ্কার হবে। এখানে অনেকেই কথা বলছেন আইনটা না জানা থাকার ফলে অসুবিধা হচ্ছে। যেমন ইডি ওখানে তদন্ত করতে গিয়েছিল প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অনুসারে। আপনি সেকশন 16, 17 এবং 18 দেখে নিন। 16 হচ্ছে সার্ভে, 17 হচ্ছে সার্চ অ্যান্ড সিজার, 18 হচ্ছে পার্সোনাল সার্চ। সেখানে খুব পরিষ্কারভাবে বলা আছে, যেমন সিআরপিসিতে পুলিশকে ক্ষমতা দেওয়া আছে যে এই অপরাধের কথা জানতে পারলে বা খবর পেলে ইডির লোকেরা সেই বাড়িতে যেতে পারবে, তার জন্য ওয়ারেন্ট নিয়ে যেতে হবে। জানানোর দরকার আছে রাজ্য পুলিশকে না জানিয়ে যাওয়া কি অপরাধ? আমি সেটা পরে আসছি, ওটাও বলবো। যেতে পারবে এবং সে বাড়ির মালিক সেই দরজা খুলে দিতে বাধ্য থাকবে। যদি না খুলে দেয় দরজা ভেঙে ঢুকতে পারবে, এটা আইন। অতএব ওখানে ইডির লোকেরা যা করেছে সেটা কোনোটা বেআইনি। স্যার, আপনার কাছে প্রশ্ন, যে আমার ছোট্ট একটা প্রশ্ন, যে তাহলে এই প্রশ্নটা আসছে কি করে যে পুলিশকে না জানিয়ে যাচ্ছে? এটা আমাকে বলতে দিন। এই আইনটা 2000 খানা মামলা আছে এই আইনের বিরুদ্ধে, যেগুলো সুপ্রিম কোর্টে আপিল আছে। আপনাদের অটল বিহারী বাজপেয়ীর সময় এই আইনটাকে লাগু করেছিলেন। নজরুল বাবু যা বলছেন আপনি একটু লিখে এবং এই আইনটাকে অসৎভাবে ব্যবহার করছেন, অসৎভাবে। নজরুল বাবু বছরের পর বছর যে জানিয়ে কাজ করেছেন, আমি তার কাছে শুনতে চাই আপনি নোট রাখুন। সুদীপ্ত দা নোট রাখুন। হ্যাঁ, নোট করে রাখুন। দ্বিতীয় কথা হচ্ছে যে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি রাজ্য তদন্তকারী এজেন্সি নয়, রাজ্যেরই তো এক তদন্তকারী এজেন্সিও যদি হয় তাহলে এটা আইনে বলা আছে যে ধরুন আমি কলকাতা পুলিশ ওখানে দক্ষিণ 24 নম্বরে রেড করতে যাচ্ছে, তো রেড করতে গেলে সাধারণভাবে বলা আছে তো স্থানীয় থানাকে তারা খবর দেবেন। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বলা আছে যদি যারা রেড করতে যাচ্ছে তাদের মনে হয় যে ওখানে আগে খবর দিয়ে দিলে খবরটা লিক হবে এবং যে রেড করতে যাচ্ছেন বা যাকে ধরতে যাচ্ছেন তাকে পাওয়া যাবে না, তাহলে আগে খবর না দিয়ে ওখানে পৌঁছানোর পর খবর দিতে পারেন, অথবা অপারেশন শেষ করার পর খবর দিতে পারেন। এটাও আইনত। অতএব এর মধ্যে কোনো বেআইনি ব্যাপার নেই। এখন পরে যেটা হচ্ছে দেখুন, বলা হচ্ছে
স্বতঃস্ফূর্ত জনরোষ। দেখুন 1 তারিখে যে মিটিং, যেখানে অভিযুক্ত বলছেন যে সিবিআই বা ইডি আসলে তাদের সঙ্গে কি করতে হবে। নজরুল বাবু, আমি আপনাকে একটা বাইট শোনাই, আপনি যে কথা বলছেন নজরুল বাবু শুনুন, একটা বাইট শোনাচ্ছি, একটা বাইট। এখানে শোভনদেব বাবু, শোভনদেব চট্টোপাধ্যায়, আপনি জানেন, আমরা সবাই জানি যে বহুদিন ধরে রাজনীতি করছেন, কিন্তু প্রশ্ন উঠছে হঠাৎ করে তার হলোটা কি, আমরাও বুঝে উঠতে পারছিলাম না। কারণ শোভনদেব বাবু এমন একটা কথা বলেছেন তাতে সবার চোখ কপালে উঠে যাওয়ার মতো। বাইটটা শুনে নেব। আরে ভাই, এই তো জনবিস্ফোরণ হবে এরপরেতে। এখন তো সব একটা জায়গায় হয়েছে, এরপরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে এবং ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে আর সব যুধিষ্ঠিরের ছেলে পুলে। আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠিরের ছেলে, যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডি সিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে না। এই জনবিস্ফোরণ ভারতবর্ষে হবে, যেখানে যেখানে ইডি যাবে জনবিস্ফোরণ হবে। নজরুল বাবু কি বলবেন, উস্কানি নয় কি? দেখুন, ওনার কথা শুনে একটা ব্যাপার খুব পরিষ্কার হচ্ছে যে এই যে ষড়যন্ত্র বা যেটা ছিল, মানে যেটা শাহজাহান মিটিংয়ে বলেছিলেন 1 তারিখে, সেটার সিদ্ধান্ত তো ওখানে নয়, অনেক উচ্চ স্তরের সিদ্ধান্ত তারা কার্যকর করেছেন মাত্র। একদম শোভনদেব বাবুর কথা থেকে এই ব্যাপার আমি আসবো, আমি আপনার কাছে আবার আসবো। নজরুল বাবুর কাছে আসার আগে আমি আরও একটা বাইট শোনাবো। শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভয়ঙ্কর একটা অভিযোগ করছেন এবং সেই অভিযোগের পর আমি যাব দীপাঞ্জন বাবুর কাছে। তার আগে শুভেন্দু অধিকারীর অভিযোগটা শুনুন, অত্যন্ত ভয়ঙ্কর অভিযোগ, শুনুন। এই জঙ্গি, এই জিহাদি, এই রাষ্ট্রবিরোধী শাহজাহান শেখ শুধুমাত্র রেশন কেলেঙ্কারি নয়, শুধুমাত্র কোর্টের হেরোইন পাচারের কেস নয়, 3-3টে লোকের দেহ লোপাট করা হয়েছে এবং তাদের 2টি মামলা থেকে মমতা পুলিশের আশ্রয়ে প্রশ্রয়ে চার্জশিট মুক্ত হয়েছে। সঠিক বিচার এই 2 মহিলা বা এই 3টি পরিবারের লোকেরা পাবে, এই জন্যই আমার এখানে আসা। বাংলাদেশের বরিশালের সঙ্গে কানেকশান আছে আমরা জানি, সাতক্ষীরাতে চাল, গম, ফেন্সিডিল, আফিন সব পাচার করে, এটাও আমরা জানি। বাংলাদেশে গেলেও খুঁজে আনার ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের যারা ইনভেস্টিগেটিং এজেন্সির লোকজন রয়েছে, দে আর টু মাচ কম্পিটেন্ট। এখানে চোর, ডাকাত, গুন্ডা, লুটেরা, জঙ্গি, দেশদ্রোহী, পুলিশ আর মমতা তার ভাইপো একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে থাকার জন্য এই ঘটনাগুলো ঘটছে। একদমই বিরোধী দলনেতা বলছেন শুধুমাত্র চুরি দুর্নীতির অভিযোগ নয়, খুনের অভিযোগ রয়েছে, একদম স্পেসিফিকভাবে তিনি উল্লেখ করছেন, অভিযোগ করছেন। আমি যাব দীপাঞ্জন বাবুর কাছে। দীপাঞ্জন বাবু, আপনি একদম স্পেসিফিক অভিযোগ শুভেন্দু অধিকারী, তিনি বলছেন খুনের মামলাও রয়েছে এর ওপরে, সেই ব্যক্তির ওপর যখন তদন্ত করতে যায় ইডি আর শাসক দলের একজন বর্ষিয়ান নেতা বলেন গেলেই জনবিস্ফোরণ হবে, কোথাও যেন মনে হচ্ছে না একটা কোথাও একটা উস্কানি দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে আরও এরকম ঘটনা হবে তার পূর্বাভাস দেওয়া হচ্ছে। দীপাঞ্জন বাবু, দেখো, আমি প্রথমে একটা কথা বলি, ইডি একটা ভুল হয়ে গেছিল যখন শাহজাহান শেখের বাড়িতে রেড করতে গেছিল, তার সঙ্গে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজনদেরও নিয়ে যাওয়া দরকার ছিল। কারণ বাংলায় আজকাল প্রতি ঘরে ঘরে বাঘ তৈরি হচ্ছে। একটা বাঘকে বোলপুর থেকে নিয়ে গেছিল, এই আরেকটা বাঘ, অনেক শঙ্করাঢ্য আরেকটা বাঘ। তো সারা ভারতবর্ষে বাঘের সংখ্যা কমলেও বাংলায় কিন্তু বাঘের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, যেটা বললেন এটা খুব খাঁটি কথা বলেছেন। আমি জানি না ওনার কাছে কতটা ইনপুট রয়েছে শুভেন্দু বাবুর কাছে, কিন্তু এটা ঘটনা। এবং এটা আমি অনেকদিন আগেও বলেছিলাম যে বাংলা থেকে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, এর জন্য যে সিন্ডিকেট দরকার, সেই সিন্ডিকেটে অবধারিতভাবে হিউম্যান ট্রাফিকিং এর লোক ইনভলভ। এবং দেখেছেন গতকাল বা পরশুই বোধহয় এনআইএ তদন্ত শুরু করেছে অলরেডি হিউম্যান ট্রাফিকিং নিয়ে। আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এই সিন্ডিকেটে ইলিগাল আর্মস ওয়েপন চালাকারী কারা রয়েছে, এখানে টেরোরিস্ট অর্গানাইজেশন গুলো রয়েছে, ড্রাগ মাফিয়া রয়েছে,
এবং আমি যেটা আগেও বলেছি যে এই কেসে কিন্তু এখন ভারতবর্ষের সমস্ত এজেন্সি ঝাঁপিয়ে পড়বে, ইনক্লুডিং আমাদের যে বৈদেশিক ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে তারাও ঝাঁপাবে। দীপাঞ্জন বাবু, রাজ্যপাল অব্দি বলছেন যে গ্রেফতার করতে হবে, ডিজিকে ডেকে বলছেন, যেভাবে সম্ভব বলছেন, রাজ্যপাল বলা সত্ত্বেও গ্রেফতার হচ্ছে না। কোথায় মজবুরি? মানে রাজ্যপালের ওপরেও কি কোনো কেউ বসে আছেন যারা নির্দেশ দিচ্ছেন ডিজিকে? দেখো, এটা তো মানে কোনো ডাউট করার জায়গা নেই। একটা টেলিভিশন চ্যানেলে তো দেখিয়েছে এই শেখ শাহজাহানের অডিও বার্তা, সে তো কোথাও থেকে একটা মোবাইলে এটাকে কাউকে পাঠিয়েছে বা চ্যানেলে পাঠিয়েছে। বাংলার পুলিশ একসময় বলা হতো স্কটল্যান্ড ইয়ার্ড, এবং বাংলার পুলিশের মাথায় যিনি বসে আছেন সম্ভবত বলা হতো উনি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ইন্টেলিজেন্ট পুলিশ অফিসার। সে একটা ভিডিও বা অডিও সে পাঠাচ্ছে একটা চ্যানেলকে, লোকেশন ট্রেস করতে পারছে না। এটা বিশ্বাস করলে আমরা মানে এটা বললে আমরা বিশ্বাস করব? এবং যে কথাটা বলছিল একটু আগে একজন মন্ত্রী যে উস্কানিমূলক বক্তব্য, আমি তোমাদের চ্যানেলেই দুদিন আগে বলেছিলাম যে এটা আমাদের কাছে স্পেসিফিক খবর আছে এবং ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সেন্ট্রাল আইডির কাছেও আছে। 30শে ডিসেম্বর একটি বাড়িতে বিশেষ একজন অতি প্রভাবশালীর সঙ্গে এই শেখ শাহজাহান আর দক্ষিণ 24 পরগনার আরেকজন অত্যন্ত কুখ্যাত আরেকটি বাঘ, এদের একটা গোপন মিটিং হয়েছিল। সেই মিটিং এ ডিসাইড হয়েছিল যদি ইডি এরকম কোথাও রেড করতে যায় এই জনবিস্ফোরণ করতে হবে, আমাদের লাশ দরকার। যদি প্রভোকেশনে একটা গুলি চলে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সে আর একটা যদি লাশ পাওয়া যায়, দুর্ভাগ্যজনক হলেও যদি কোনো সংখ্যালঘু ভাই বোনের লাশ পাওয়া যায়, আমাদের অনেক কাজ সহজ হয়ে যাবে। সুতরাং এটা যে একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, এটা কোনো ডাউট নেই। মেসেজ তো চলে যাচ্ছে সব জায়গায়। কিন্তু এটা দুঃখ লাগে, সংবিধানে শপথ নেওয়া একজন মন্ত্রী যদি অপরাধীর ভাষায় কথা বলে, এর থেকে দুর্ভাগ্যের কিছু নেই বাংলার জন্য। ঠিক। দীপাঞ্জন বাবু, আসবো আপনার কাছে। এখানে প্রশ্ন আছে, আমি অরিত্রর কাছে আসবো। এখানে প্রশ্ন আছে, সেন্ট্রাল ফোর্স সেখানে গেছিল, অনেকে প্রশ্ন তুলছেন সেন্ট্রাল ফোর্স গেছিল তাহলেও হয়েছে, সেন্ট্রাল ফোর্স কিছু করতেই পারতো। প্রশ্ন উঠছে অরিত্র বাবু যে সেন্ট্রাল ফোর্স কিছু করেনি, তার মানে সেন্ট্রাল ফোর্স কি গুলি চালালে ভালো হতো সেটাই চাইছিলেন? মানে এই কথার মধ্যে কি লুকিয়ে রয়েছে, কোথায় বাধ্যবাধকতা অরিত্র বাবু? দেখুন, আমার সাফ প্রশ্ন যে এই যে বাদশা যাকে আপনারা দেখাচ্ছেন এত গান টানের মাধ্যম দিয়ে, ইনি যদি দোষী না হন, আমি ধরে নিলাম উনি সত্যিই একজন মন থেকে সমাজসেবী এবং অত্যন্ত সৎ সজ্জন ব্যক্তি, তার বিরুদ্ধে যা অভিযোগ আসছে সব মিথ্যে। আমার প্রশ্নটা হচ্ছে তাহলে উনি পালালেন কেন? উনি নিজে স্বেচ্ছায় চলে আসুন, এসে দেখিয়ে দিন যে ইডি ষড়যন্ত্র করছে, সিবিআই ষড়যন্ত্র করছে, তার বিরুদ্ধে আসা সমস্ত মামলা ভিত্তিহীন, সমস্ত অভিযোগ ভিত্তিহীন, তিনি দেখিয়ে দিন। একজন সৎ লিডারের থেকে তো আমরা সেটাই এক্সপেক্ট করি। তিনি পালিয়ে বেড়াচ্ছেন কেন? এটা হচ্ছে আমার প্রথম কোয়েশ্চেন। দ্বিতীয় কথাটা হচ্ছে যে সবথেকে বড় ব্যাপার, 1 তারিখের সভায় উনি যখন বলছেন এই যে মানুষকে একটা জায়গায় আসতে বলছেন, এবং ইডি যাওয়ার আগে উনি এই স্টেটমেন্ট দিয়েছেন যে মানুষ সংঘবদ্ধ হন, এবং আমরা রাতের অন্ধকারে দেখছি যে মানুষ একটা জায়গায় কনসেন্ট্রেটেড হচ্ছেন, এটা লোকাল পুলিশ জানতো না, এটা বললে বিশ্বাস করে নেব। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে ঘটনার পরে এতগুলো দিন হয়ে গেল, লোকাল পুলিশের ভূমিকাটা কি? লোকাল পুলিশ কেন একটা লুকআউট নোটিশ নিয়ে তাকে গ্রেফতার করতে পারছে না? এটা পরিষ্কার একটা ষড়যন্ত্র এবং এটা আগে থেকে পরিকল্পনা মাফিক করা একটা। কি ভূমিকা লোকাল পুলিশের, কেন করতে পারছে না, কেন খুঁজে পাচ্ছে না, কেন লুকিয়ে রয়েছে শেখ শাহজাহান, কেন সামনে আসছে না? যদি সে নির্দোষ হয় বলছে আমার মুন্ডু কেটে দিয়ে দেবো যদি আমার কোনো দোষ হয়ে থাকে। শুনুন, সিবিআইয়ের মামলায় অভিযুক্ত শুভেন্দু অধিকারী পুরো বাংলা ভরে ঘুরে বেড়াচ্ছে, সিবিআই দেখতে পাচ্ছে না। কে বলেছে কথা? সিবিআই দেখতে পাচ্ছে না। নারদা মামলায় তার নাম আছে, তাকে দেখতে পাচ্ছে না, তাকে জিজ্ঞেস করতে পারে না, তাকে ডাকে না, কিছু বলে না। আবারও বলছি, এইগুলো দেখা যাচ্ছে না। এইগুলো বলুন। কিছুক্ষণ আগে বলা হলো যে আজকে আপনারা দেখালেন শোভনদার কথাটা, আপনি নিজে বলুন তো, আজকে অজিত পাওয়ার ক্লিন চিট পেয়ে গেল। শাহজাহান প্রধানমন্ত্রীর কাছে চলে গেলে হয়তো আরো থেকে বড় কিছু হয়ে যাবে। পার্টি অফিস থেকে ইডি সিবিআই কন্ট্রোল করা হয়। ইডি সিবিআই কারোর অফিসে যাওয়ার, বাড়ি যাওয়ার আগে বিরোধী দলনেতা কি প্রমাণ আছে? চ্যালেঞ্জ করছি, কি প্রমাণ আছে? ডকুমেন্ট আছে? কোন জায়গায় নামিয়ে নিয়ে যাচ্ছেন ভারতবর্ষ একবার ভাবুন। মানুষের ডকুমেন্ট আছে,
সারা ভারতবর্ষে কোথাও ইডির মাথা বাড়েনি, এটা ভাবছি আমরা। কিন্তু একটা তো অভিযুক্ত প্রমাণ করতে পারেননি, একটা তো অভিযুক্ত প্রমাণ করতে পারেননি। আমি 30 সেকেন্ড দেব সুদীপ্তদাকে। আমি একটা সিম্পল কোশ্চেন করছি, কেন শেখ শাহজাহান বাইরে আসছে না, কেন শেখ শাহজাহান প্রকাশ্যে আসছে না? সুদীপ্তদা বলুন। আপনাকে তো পরিষ্কার বলছি যে এই দুর্ভাগ্যবশত ঘটনাটা ঘটেছে, সেটা কখনো কাম্য না। আপনি জানেন তো, আপনার তো সুকান্ত মজুমদার জানে, সে নাকি খবর পেয়েছে কিছুক্ষণ আগে টিভিতে, সে বললো সে খবর পেয়েছে। তাকে প্রেসিডেন্ট, আপনার প্রেসিডেন্ট জিজ্ঞেস করে নিন, আপনার দলের প্রেসিডেন্ট আপনি জিজ্ঞেস করে নিন এক্ষুনি ফোন করে যে দাদা কোথায় আছে, আপনি তো সব খবর পাচ্ছেন। আপনি যখন খবর পাচ্ছেন আপনি খবরটা দিন। লুকআউট নোটিশ আছে যখন আপনি বিএসএফ কে দিন, বিএসএফ কে দেব। আপনার বিএসএফ কে তো বড় সিকিউরিটি ফোর্স আছে তো। সুদীপ্তদা বলেছেন, টানা বলেছেন। শর্মাদা, আমি একটু আনইন্টারপ্রেটেড 30 সেকেন্ড চাইবো। প্রথম কথা হচ্ছে যে এই যে প্রেস রিলিজটা দেখছিলাম ইডির, সেটা 5 তারিখ আছে, 8 তারিখ আছে। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত 5 তারিখে যে এফআইআরটা ইডির তরফ থেকে করা হয়েছে, সেই এফআইআরের ইডি লিখছে কপি অফ দ্য এফআইআর হ্যাজ নট বিন শেয়ার্ড উইথ দিস ডাইরেক্টরেট। আমি বলছি নজরুল সাহেব এখানে আছেন, ইডির মতো একটা অফিসিয়াল মানে এজেন্সিকে 4 দিনেও এফআইআর এর কপি দেওয়া যাচ্ছে না। তার মানে এটা ইনভলভমেন্টটা টপ লেভেল থেকে। 8 তারিখেটাও দেওয়া হয়নি, মানে লাস্টটাও দেওয়া হয়নি, 5 তারিখ দেওয়া হয়নি। 2 নম্বর যে পয়েন্টটা বলবো, আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, খুব সেন্সিটিভ পয়েন্ট। আমরা রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছি, আমরা রাজ্যে একজন মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, গুণী মানুষ এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। তার দপ্তরে একজন ইডি অফিসারকে মলেস্টেশনের কেস দেওয়া, ন্যাজার থানাকে দিয়ে এফআইআর সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করিয়ে কেস চালু করে দেওয়া হয়েছে। কত বড় অপরাধ বলুন তো? তিনি জানেন না? স্বরাষ্ট্র সচিব যিনি নন্দিনী চক্রবর্তী, তিনি জানেন না? এটা খুব ভাবিয়েছে, কষ্ট দিয়েছে। মহিলা মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, শি ইজ আ পলিটিক্যাল পারসন। ঠিক, নন্দিনী চক্রবর্তী দ্য আইএস অফিসার, কি করে তিনি এই কাণ্ড করেন বলুন তো? শর্মাদা, একটা কথা জানেন, রাজ্যের পুলিশ জানে না কোথায় আছে এই শাহজাহান। সব জানে না, কে জানে জানেন? দেখুন কে জানেন, এই মুহূর্তে দেখাচ্ছি, তারপর ফিরে আসছি আলোচনা। কে জানেন যে কোথায় আছে শেখ শাহজাহান? দেখুন। দাদা কোথায় আছে তো এটা আমার জানা নেই, তবে আমার ধারণার কথা উনি পালাবেন না, আর পালানোর কোনো প্রসঙ্গই এখানে আসে না। যে ঘটনা দাদা তো আর কোনো পাবলিককে বলে দেয়নি, যে জটলা একটা তৈরি হয়েছে, বিভিন্ন প্রশ্ন উঠছে যেগুলো মানে লিগালি নয়, মানে যেগুলো ওঠার কথা নয়, যে তার বিভিন্নভাবে অ্যালিগেশন আসছে, মিথ্যে করে বিভিন্ন প্রফিটই তার দেখানো হচ্ছে। এই সমস্ত প্রশ্ন বা মিডিয়াদের যে একটা উত্তেজনা, সেই সব কিছু আড়াল করে হয়তো সে আইনি প্রক্রিয়ায় এগোনোর জন্য সে নিজেকে কিছুটা আড়াল করেছে বলে মনে হয়। এর বাইরে একটা পরিচয় আছে, সে একজন সমাজসেবী। তো শাহজাহান তো কোনো অপরাধ করেননি, তাহলে শাহজাহান কেন আমার বাড়িতে থাকবে? শাহজাহান কেন পালিয়ে বেড়াবে? শাহজাহান পুরো বিধানসভার কর্মী না, পুরো বিধানসভার 8টা অঞ্চল আছে, 8টা অঞ্চল জুড়ে, বিধানসভা জুড়ে সমস্ত কর্মীদের সঙ্গে সাংগঠনিক যে নির্বাচনী যে প্রক্রিয়া, সেগুলো তিনি সারছেন। সবার সঙ্গে তিনি সেই সাংগঠনিক যোগাযোগটা রেখেছেন। কোথায় আছে বলে মনে হয়? শাহজাহান এলাকায় বিধানসভা জুড়ে আছে, সাংগঠনিক কাজে ব্যস্ত আছে। আমি সজলদার কাছে আসার আগে একবার নজরুল বাবুর কাছে যাব। স্যার, সবাই জানে ওখানে তৃণমূলের পঞ্চায়েত প্রধান বলে দিচ্ছে যে এখানে এলাকায় আছে, সমাজসেবা করে বেড়াচ্ছে। ওর ভাই বলছে পালাবে কেন, একটু আড়ালে রয়েছে, কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছে না। রাজীব কুমার বলছে আমরা চেষ্টা করছি, যারা দোষী শাস্তি পাবে। কি বলবেন? দেখুন, আমি তর্কের খাতিরে আমি মেনে নিচ্ছি না, এটা তর্কের খাতিরে মেনে নিলাম যে পুলিশ খুঁজে পাচ্ছে না কোথায় আছে। পুলিশের তো সোর্স আছে না, আমাকে কথাটা বলতে দিন। সেক্ষেত্রে আইনে খুব পরিষ্কার বলা আছে যে তার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করুন। ওয়ারেন্টটা এক্সিকিউট যদি না হয় তাহলে তাকে প্রোক্লেমেশন জারি করুন, তার স্থাবর অস্থাবর সব সম্পত্তি ক্রোক করে নিন। সেটা করা হচ্ছে? আমি ধরে নিচ্ছি যে কোথায় আছে জানি না, তো এটা তো আইনি প্রসেস। আমি যেটা বলছি সেটা কেন করা হচ্ছে না? এটা আইনের প্রসেস। কেন করা হচ্ছে না? শুধু তার একটা পিরিয়ড থাকে, সেটা একটু বলি। হ্যাঁ, আসছি। তার একটা পার্টিকুলার পিরিয়ড থাকে, পরের দিনই হয় না। আপনি 83 থেকে 86 পর্যন্ত
সিআরপিসি দেখে নিন। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমি কারুর বিরুদ্ধে একদম রাজনৈতিক ষড়যন্ত্র করব, তাহলে আপনি পরের দিন গিয়ে বাড়ি ভাঙতে পারেন। আমার কাছে বই আছে, শেখ শাহজাহান কি করেছে, কেন রাজনৈতিক ষড়যন্ত্র করছেন আপনারা? বই আছে আজকে যদি এফআইআর, আচ্ছা আপনারা এক মিনিট আমি বলছি স্যার, আমি একটা কথা বলছি, আপনারা কেন বলছেন ওকে পালিয়েছে? আচ্ছা একটা ছবি, একটা ফুটেজ দেখাতে পারবেন যে পুলিশ ওর বাড়ি রেড করেছে? পুলিশ রেড করেনি, ক্যামেরাম্যান খুঁজছে, ক্যামেরাম্যানের সামনে যে সবসময় আসতে হবে তার কথা তো কোথাও লেখা নেই। আপনারা কোথাও দেখাতে পারবেন যে পুলিশ ওর বাড়ি রেড করেছে? রাজীব কুমার বলেছেন আমরা খুঁজছি। কোথায় খুঁজছেন? খাটের তলায়, নিজের ঘরে? কোথায় খুঁজছেন? বাথরুমে? আমরা প্রশ্ন করছি ঠাকুর ঘরে। আমি একটা প্রশ্ন করি, শুনুন, এরা কোথায় গিয়ে পৌঁছেছে? নেতাজি রেঙ্গুন থেকে একটা রেডিও বার্তা পাঠিয়েছিলেন, এই আজকের নেতাজিরা অডিও বার্তা দিচ্ছে মানুষকে। না না, অডিও বার্তা দিচ্ছেন কিছু দেখছে ভদ্রলোকের মতো শিক্ষিত মানুষ, তাদের ওই দীপাঞ্জন বাবুর কাছে যাবো। দীপাঞ্জন বাবু, যদি অডিও মেসেজ পাঠাচ্ছে তার মানে কোনো ডিভাইসেই নিশ্চয়ই সে রেকর্ড করেছে মেসেজটা, নাকি এমনি এমনি আকাশে বার্তা দিয়েছে সেটা সবার ফোনে এসে ঢুকে যাচ্ছে? দীপাঞ্জন বাবু। না, আমি সেটাই তো বললাম, এটা তো কোথাও না কোথাও তো মোবাইলের থেকে মেসেজটা পাঠিয়েছে চ্যানেলগুলোতে। কতক্ষণ লাগে এটা আইডেন্টিফাই করতে? হ্যাঁ, এটা তো একটা দুসরা এক্সাম্পল। হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজশেখর মান্তার বাড়িতে পোস্টার লাগলো, গত 2 মাসে এখন অব্দি ধরা পড়লো কারা পোস্টার লাগিয়েছে? 8 মাস হয়ে গেছে। তো এই যদি অবস্থা হয় তাহলে তো শেখ শাহজাহানের মতো বড় হস্তিকে কে ধরবে? কোটি, যা শুনেছি ও নাকি পার ডে 30 কোটি টাকা তার ইনকাম। এবার 30 কোটির মধ্যে 25% নিজে রেখে 75% তো সে পাঠাচ্ছে কেন্দ্রে, মানে তাদের পার্টির কেন্দ্রে। তাদেরই রাজ্যসভার এমপি বলেছেন 75% পাঠিয়ে দাও। তো ডেইলি যদি 30 কোটির 75% যায়, তুমি কি এক্সপেক্ট করবে? তাকে কোথাও তো খুঁজে পাওয়া ধরিয়ে যাবে। ঠিক ঠিক অরিত্র, আমার কোথাও যেন মজা লাগে, কোথাও যেন হাসি পায় যে শেখ শাহজাহানের মতো ব্যক্তি সে অডিও মেসেজ পাঠিয়ে তার দলের কর্মীদের বলছে যে তোমরা লড়াই চালিয়ে যাও, আমি তোমাদের সঙ্গে আছি। অরিত্র, 30 সেকেন্ডে তুমি একটা কথা আমাকে বলো। সন্ত্রাসবাদী আর ওর মধ্যে কোনো তফাৎ নেই, একই ধরন, ওরাও তাই করে এরাও তাই করে। সজলদা আসবো। অরিত্র, একটা 30 সেকেন্ড টাইম দিচ্ছে, একটা কথা বলো আমাকে। শেখ শাহজাহান সামনে আসছে না বটে, কিন্তু শেখ শাহজাহানের কোথাও না কোথাও সেই দড়ি তো টান পড়বে কোথাও ওপরে, তাই জন্যই তাকে লুকিয়ে রাখা হচ্ছে। সে তো একার এত ক্ষমতা নেই যে সে লুকিয়ে এরম গায়েব হয়ে গিয়ে থাকবে, কি মনে হয়? একেবারেই তাই। তিনি এতটাই প্রভাবশালী ব্যক্তি এবং তার প্রভাবটা এতটাই খারাপভাবে সমাজের ওপরে পড়বে, এবং তিনি ওখানে একটা রবিনহুড ইমেজ তৈরি করে রেখেছেন। তারই ইম্প্যাক্ট আমরা দেখলাম যে কিভাবে গ্রামের মানুষকে ব্রেন ওয়াশ করে তাদেরকে ভুল বুঝিয়ে নিজের একটা মিথ্যে ইমেজ তিনি তৈরি করে রেখেছেন যে তিনি মানুষের জন্য ভাবেন, সমাজসেবক ইত্যাদি ইত্যাদি। তো সমাজসেবাটা কি? খুন করা, চুরি করা, ডাকাতি করা, পাচার করা, এগুলো হচ্ছে এখন সমাজসেবার নমুনা হয়ে দাঁড়িয়েছে বাংলায়। যাই হোক, তো আমি একদম পরিষ্কারভাবে বলে দিতে পারি যে পুলিশ সমস্ত কিছু জানেন। পুলিশ চাইলেই তাকে লুকআউট নোটিশ দিয়ে তাকে ওয়ারেন্ট নিয়ে এসে তাকে গ্রেফতার করে আনতে পারেন। পুলিশ করছেন না, তার কারণ পুলিশের ওপরে প্রেশার ক্রিয়েট করা আছে যে একে সেফগার্ড করুন, একে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলছি। ঠিক অরিত্র, 30 সেকেন্ড। নজরুল বাবু, একটা সিম্পল কথা আমায় বলে দিন, পুলিশ তাকে গ্রেফতার করছে না, আপনি সরাসরি একটা কথা বাংলার মানুষকে বলুন, আপনার কি মনে হচ্ছে এটা পুলিশের কোথায় বাধ্যবাধকতা? দেখুন, পুলিশের সর্বোচ্চ স্তরে পশ্চিমবঙ্গ পুলিশের কে আছে? রাজীব কুমার বসে আছেন। আচ্ছা, তার বিরুদ্ধে অন্য কি কি বলেছে ছেড়ে দেন। তৃণমূলের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষ কি বলেছেন? আমি অন্যদের কথা বাদ দিতে বলছি। তাহলে কুণাল ঘোষ যা বলেছেন তারপর তাকে ডিজি করা যায়? তো এইরকম লোককে যদি ডিজি করা হয়, তার অধীনে তো এসপি এবং ওসিরা কাজ করেন, তাদের ক্ষমতা আছে শাহজাহানকে ধরতে। একটা জিনিস দেখেছেন, গত 5 দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, তার তরফ থেকে কোনো স্টেটমেন্ট, সিঙ্গেল স্টেটমেন্ট। আজকে তিনি স্টেটমেন্ট দিয়েছেন। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে বাংলা ল অ্যান্ড অর্ডারের উপর প্রশ্ন তোলা মানে গোটা বাংলাকে অপমান করা। সজলদা কি বলবেন? 30 সেকেন্ড। না, বাংলা সেদিন অপমান হয় না যেদিন রাস্তায় দাঁড়িয়ে বাংলার মেয়েরা চুল কামায়। বাংলা সেদিন অপমানিত হয় না যেদিন হাজার হাজার ছেলেমেয়েরা হাজার দিন ধরে, তার বেশি সময় ধরে রাস্তায় বসে থাকে। বাংলা সেদিন অপমান হয় না যেদিন রবীন্দ্রনাথের গানকে চুরি করে। বাংলা সেদিন অপমান হয় না যেদিন ওই পার্থর খাটের তলা থেকে 52
কোটি টাকা বেরোয়। বাংলার সেদিন অপমান হয় না যেদিন চাকরি মানে ন্যায্য ছেলেরা চাকরি পায় না, চোরেরা সব চাকরি পায়। বাংলার সেদিন অপমান হয় না যেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী নজরুল ইসলামকে দিয়ে, আপনি নয়, হ্যাঁ কবি নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লেখায়। বাংলা সেদিন লজ্জিত হয় না, বাংলা সেদিন ঠিক। সুদীপ্ত দা, আমি একটা লিস্ট শোনাবো। 2011 পর থেকে রাজ্য পুলিশ কি কি খুঁজে পায়নি। সারদার লাল ডায়েরি খুঁজে পায়নি রাজ্য পুলিশ, গরু চুরির মাথা খুঁজে পায়নি, চাকরি চুরির মাথাও খুঁজে পায়নি এখনো পর্যন্ত, কয়লা চুরির মাথা খুঁজে পায়নি। সমস্তটা দিতে হয়েছে কেন্দ্রীয় এজেন্সিকে। তার কারণ হচ্ছে রাজ্য পুলিশের এর মধ্যে কোনো ভূমিকা ছিল না। খাগড়াগড়ের মতো রাজ্যের বোমা বিজ্ঞানীদেরও খুঁজে পায়নি কারা এই বোমা তৈরি করছে, এবং রেশন দুর্নীতির অভিযুক্ত, বালি চুরির ঠিকানা ইত্যাদি তো খুঁজে পায়নি। আমরা ফেসবুক এবং ইউটিউবের দর্শকদের সবাইকে জিজ্ঞাসা করেছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোল কোশ্চেন। সেই পোল কোশ্চেন দেখবো এবং তার সঙ্গে তারা কি বলছে সেটাও দেখব। ফেসবুকের পোল কোশ্চেন এই মুহূর্তে দেখাচ্ছি। শেখ শাহজাহানকে ধরার সাহস নেই কি পুলিশের, তাই জন্যই ধরা পড়ছে না? হ্যাঁ বলছেন 69% মানুষ, না বলছেন 31% মানুষ। এটা হচ্ছে ফেসবুক। এবার হচ্ছে এক্স হ্যান্ডেলের পোস্ট দেখাচ্ছি, এক্স হ্যান্ডেলের পোল দেখাচ্ছি। 86% মানুষ বলছেন সাহস নেই, অর্থাৎ হ্যাঁ বলতে সাহস নেই পুলিশের, তাতে হ্যাঁ বলছেন 86%, না বলছেন 14%, অর্থাৎ তারা বলছেন সাহস আছে। ইউটিউব দেখবো এই মুহূর্তে। ইউটিউবের যে পোল কোশ্চেন আমরা দিয়েছি, সেম পোল কোশ্চেন। 86% মানুষ বলছেন যে সাহস নেই, হ্যাঁ সাহস নেই পুলিশের। 11% বলছেন যে সাহস আছে। এবং শেষ করার আগে একটা কথা দর্শকদের মনে করাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে হলো রাজ্যের মানুষের দুর্দশা দুর্গতির কথা। সেই কথা আমরা বারবার তুলে ধরি, প্রতিদিন তুলে ধরি, তাই আমরা চিৎকার করি। আর শেখ শাহজাহানের মতো এই দুর্নীতির যাদের ওপর দুর্নীতির অভিযোগ, সন্ত্রাসের অভিযোগ, তাদের যখন সরকারের একদম উচ্চ পদস্থ মাথায় বসে থাকা নেতারা প্রোটেক্ট করে, তাদেরকে যেন কোথাও আঁচলের তলায় জড়িয়ে রাখার চেষ্টা করে, তখন আমাদের রাগ হয়। কারণ আমরা শুধু সাংবাদিক নই, আমরা এই রাজ্যের নাগরিক, আমরা এই রাজ্যের মানুষ, আমরা ভোট দিই, আমরাও ট্যাক্স দিই, তাই আমরা প্রতিদিন চিৎকার করি। যতদিন পর্যন্ত না শেখ শাহজাহান বেরিয়ে আসবে তার ইঁদুরের এই গর্ত থেকে, যতদিন পর্যন্ত সে কাপুরুষের মতো অডিও মেসেজ পাঠিয়ে নিজের বীরত্ব প্রমাণ করার ব্যর্থ প্রয়াস করবে, ততদিন আমি কিশলয় এই রিপাবলিক বাংলার জবাব চায় বাংলার এই স্টুডিও থেকে চ্যালেঞ্জ জানিয়ে যাব, শেখ শাহজাহান আপনি আসুন এখানে, আমার প্রশ্নের মুখোমুখি হন, আমার প্রশ্নের উত্তর দিন। যদি আপনি নির্দোষ হন, আপনি বলছেন মুন্ডু কেটে হাতে দিয়ে দেবো, অত কিছু করতে হবে না, শুধুমাত্র আমার দুটো প্রশ্নের উত্তর তো দিন। এতটুকু সাহস আছে শেখ শাহজাহান? ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।